রুম থেকে বের হয়ে যেই দরজা খুললাম তখন আমার সামনে দাঁড়ানো দুইজন মেয়ে বলল, মাশাল্লাহ, পৃথিবীর মানুষ কি সত্যি এত সুন্দর হতে পারে? আজকে আমি নিজ চোখে না দেখলে বলতে পারতাম না। আমি একটা মেয়েকে উদ্দেশ্য করে বললাম, তোমরা এই বাসায় কি কাজ করো? মেয়েটা বলল, এই তো ঘোরাফেরা আর সেতুমনির জন্য নাস্তা তৈরি করা, আমাদের কাজ এই পর্যন্তই। আমি আর কথা না বাড়িয়ে বললাম, এখন বলেন আমাকে কোথায় যেতে হবে? আমি তো রাজদরবার চিনি না। মেয়েটা আমাকে রাস্তা দেখিয়ে বলল, এইদিকে সোজা চলে যান, তবে আপনি নিজেকে একটু আড়ালে রাখবেন, আপনাকে যে কেউ আজকে দেখলে আপনার প্রেমে পড়তে বাধ্য। আমি আর কিছু না বলে হাসতে হাসতে নিচে চলে গেলাম। বাসা থেকে বের হয়ে রাজদরবারে যাব বলে সামনে যাচ্ছি। কিছুটা পথ অতিক্রম করার পর সামনে বিশাল আকারের একটা রাজপ্রাসাদ পড়ল। বাসার গেটের সামনে ইয়া বড় বড় দানব দাঁড়িয়ে আছে, দুইজনের হাতে ধারালো দুইটা তলোয়ার, আর ওদের চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। মনে মনে বললাম, আজকে আমাকে আর রাজদরবারে যেতে হবে না, যদি একবার ওদের হাতে আমি পড়ি না তাহলে আমি শেষ। তাও প্রাণের মায়া ত্যাগ করে দানবের কাছে গেলাম। একটা দানব আমার দিকে তাকিয়ে বলল, কাকে চাই বাচ্চা ছেলে? আসলে আমাকে বাচ্চা বলারই কথা, কারণ আমার থেকে 3 গুণ উঁচা আর বিশাল দেহ বিশিষ্ট আকারের দানবটা দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বললাম, জি, আমাকে রাজদরবারে যেতে হবে। দানবটা আমার দিকে একবার ভালো করে তাকিয়ে বলল, তুমি তো আমাদের এখানের কেউ না, হয়তো পৃথিবী থেকে এসেছো, তাই না? আমার এসব জেনেও লাভ নেই। দেখো, আমি এখানকার পাহারাদার, ভেতরে যেতে হলে অনুমতি লাগবে। তা অনুমতি নিয়ে এসেছো তো? কি এক বিপদের মাথা খেয়ে এখানে এসেছি, আর ভালো লাগছে না। এবার আমি হাসি মুখে বললাম, আমার কাছে তো সেই অনুমতি নেই। ভেতরে গিয়ে এখানকার রানীকে বলবেন রনি নামে একটা ছেলে এসেছে, তাকে কি ভেতরে ঢুকতে দিব? তাহলেই হবে, কারণ আমি ওর ফ্রেন্ড। দানবটা বোকার মতো আমার দিকে তাকিয়ে বলল, সত্যি তো? আমি বললাম, বিশ্বাস না হলে ভেতরে গিয়ে একবার বলেই দেখেন। আমার কথা মতো দানবটা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কেন মিথ্যা কথা বললেন? রানী তো বলেছে আপনাকে নাকি চিনে না, আর আপনি আমাদের রাজ্যে কিভাবে এলেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যান, যদি আপনি অন্য কারো নজরে পড়েন তাহলে শেষ। আমি আর কি বলবো, আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। রিয়া নিজ মুখে বলেছে আমাকে নাকি চিনে না। মুচকি একটা হাসি দিয়ে যেই পেছনে ফিরে হেঁটে যাব তখনই পেছন থেকে ডাক আসলো, রনি। আমি আবার পেছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। ওর মাথায় সোনার একটা মুকুট, আর ওর পরনে নীল একটা শাড়ি, একদম আমার সাথে ম্যাচিং করে সবকিছু পরেছে। আমাদের দেখলে যে কেউ কাপল মনে করবে। দানবটা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি সত্যি? আমি শুধু রিয়াকে বললাম, আমাকে নাকি আপনি চিনেন না? থাক, আর চেনা লাগবে না, আমি চলে যাচ্ছি। রিয়া হুট করে আমার সামনে এসে আমার একটা হাতে ওর হাত পেঁচিয়ে বলল, আরে আমি তো তখন মজা করে বলেছিলাম যাতে আমি এসে তোমাকে নিয়ে যাই, আর তুমি এত দেরি করে আসলে কেন? তুমি আসার আগে আমার চাচা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। তখন আমি বললাম, এই জন্যই তো বলছি আমি চলে যাই, এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ আছে? রিয়া আমাকে বলল, ভেতরে চলো, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই, কারণ তুমি আমার একমাত্র বন্ধু। রিয়া আমার হাত ধরে ভেতরে নিয়ে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আমি বললাম, রিয়া একটা কথা বলবো? রিয়া বলল, বলো। আমি বললাম, তুমি শরীরে যে সুগন্ধি ব্যবহার করো না, আমার তো মাঝে মাঝে মন চায় তোমার মাঝে মগ্ন হয়ে যাই। রিয়া বলল, হয়েছে, আর পাম দিতে হবে না, এখন চুপচাপ থাকো, কোনো কথা বলবে না, ঠিক আছে? আমার পাশে গিয়ে দাঁড়িয়ে শুনবে আমি কি বলি। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বলল, আমার জন্য নিজের জীবন দিতে পারবে তো? আমি বললাম, হঠাৎ এই কথা কেন রিয়া? রিয়া বলল, না, আমি শুনেছি ভালোবাসার জন্য মানুষ নাকি সবকিছু করতে পারে, এমনকি মরতেও পারে। তুমি আমার জন্য জীবন দিতে পারবে? আমি শুধু বললাম, তুমি না আমাকে বললে আমি তোমার যোগ্য না, এখন হঠাৎ এই কথা বলছো কেন? রিয়া বলল, কার মন কখন পরিবর্তন হয় এটা বলা যায় না। এখন আমি তোমাকে কি বললাম, আমার জন্য সবকিছু করতে পারবে তো? আমাকে কথা দাও। রিয়ার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বললাম, বিনিময়ে আমার পাশে থাকবে তো তুমি? রিয়া আমার হাতটা জড়িয়ে ধরে বলল, এভাবে তোমাকে ধরে রাখবো। এখন চলো, আর আমার সাথে ম্যাচিং করে তোমার জন্য সবকিছু নিয়ে এসেছি। আমি জানি তোমার নীল কালার খুব পছন্দ, কেমন হয়েছে বলো তো? এবার আমি খুশি হয়ে বললাম, অনেক ভালো হয়েছে। আমি আবার বললাম, রিয়া তুমি ভেবেচিন্তে বলছো তো, নাকি তুমি আমার সাথে মজা করছো? রিয়া আমার চোখের উপর চোখ রেখে বলল, আমি হয়তো তোমাকে মিথ্যে কথা বলতে পারি, কিন্তু আমার চোখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমি তোমার সাথে থেকে তোমার ব্যবহার সবকিছু আমার পছন্দ হয়েছে। বিশেষ করে তুমি যখন আমাকে বাঁচিয়ে নতুন করে জীবন দিয়েছো, তখন থেকেই আমি এই মন তোমাকে দিয়ে দিয়েছি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যার জন্য বেঁচে এই পর্যন্ত আসলাম, যদি জীবনে বিয়ে করি তাহলে তাকেই করব, আর কাউকে না। আর আমি জনিকে ডেকে এনে ভালোবাসার কথা এই জন্য বলেছি যাতে আমি
আমি বুঝতে পারি আমার জন্য তোমার মনে কতটুকু ভালোবাসা আছে। তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমিও বোকা মনে উত্তর দিলাম, আরে না, মিথ্যা বলবে কেন? আমি আগেই জানতাম তুমিও আমাকে ভালোবাসবে, এটা আমার বিশ্বাস ছিল। রিয়া বলল, হয়েছে, এখন আর বেশি কথা বলা যাবে না, আমাদের জন্য সবাই হয়তো অপেক্ষা করছে। আমি রিয়ার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, তবে আমার কেন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে মজা করছে। এখানে কোনো না কোনো প্যাচ তো অবশ্যই আছে। রিয়া যখন আমাকে ভালোবাসি কথাটা বলছিল তখন ওকে দেখে কেমন জানি বিরক্ত বিরক্ত লাগছিল। রিয়ার সাথে কিছু দূর ভেতরে যেতেই সামনে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো, দেখে মনে হচ্ছে এখানে যা কিছু মালামাল আছে সব কয়টা সোনার তৈরি, শুধু জিন আর পরীগুলো ছাড়া। রিয়ার সাথে আমি ভেতরে প্রবেশ করার পর সবাই একসাথে দাঁড়িয়ে গেল। এখানে বিশাল বড় বড় জিনরা বসে আছে, মানে এক এক সাইডে এক একজন। এক লাইনে জিন, অন্য লাইনে দানব, আবার আরেক লাইনে পরীরা আছে। তবে এখানে আরো অনেকেই আছে, যেগুলো মানুষ নাকি জিন পরী কিছুই বোঝা যাচ্ছে না, দেখতে একদম বিশ্রী। এসব দেখে আমার কি, আমি শুধু রিয়ার পেছনে পেছনে যাচ্ছি, আর সবাই মুগ্ধ হয়ে আমার আর রিয়াকে দেখছে। সবাই হয়তো ভাবছে রিয়ার সাথে আমার কিছু একটা আছে, কারণ যে কেউ আমাদেরকে দেখলে স্বামী স্ত্রী বলবে। আর আজকে আমাকে যা লাগছে না, আয়নাতে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেয়ে ফেলেছিলাম। রিয়া গিয়ে সবচেয়ে উঁচু একটা সোনার তৈরি চেয়ারে বসলো, এটাই হয়তো এখানকার রাজাদের চেয়ার। আমার পাশে সেতু আর ওর বাবা মা দাঁড়িয়ে আছে। সেতু আমার কাছে এসে আস্তে করে বলল, এই তোমার আপুর সাথে এত কি, আর আপুর সাথে ম্যাচিং করে সবকিছু পরেছো কেন? আমি আস্তে করে উত্তর দিলাম, আমি এসব পরেছি, তুমি তো এনে দিলে আমাকে এসব, এজন্যই তো আমি পড়লাম। সেতু মাথায় হাত দিয়ে বলল, তার মানে এই সব কিছু আপুর কাজ। বুঝলাম না আপু কি করতে চাইছে, আর তুমি এখন এখানে আসলে কেন? আপুকে তো সব দায়িত্ব এবং সবকিছু বাবা বুঝিয়ে দিয়েছে, এখন তো এই সভা এখানেই শেষ ঘোষণা করা হবে। হঠাৎ করে রিয়া সবাইকে চুপ করতে বলল, তোমরা সবাই তো জানো আমি এখানকার রানী, এবং আজকে থেকে আমার অনুমতি ছাড়া এখানে কিছু হবে না। সবাই এক বাক্যে বলল, হুম। রিয়া আবার বলল, অনেকদিন আগে আমি এখান থেকে নিখোঁজ হয়েছিলাম। মুক্তা নামের আমার বোন আমাকে আটকিয়ে রেখেছে, আমার উপর নানাভাবে অত্যাচার করেছে। রিয়া আমার দিকে হাত দিয়ে ইশারা করে বলল, এই ছেলেটা শেষ পর্যন্ত আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। থাক, এসব বলে আর লাভ নেই। এখন সবাই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখো কেমন? আগে ভিডিওটা দেখো, তারপরে আমি সব কিছু বুঝিয়ে বলবো। আমার সামনে একটা ভিডিও প্লে হলো, যেখানে একটা ছেলে আর একটা ডানাওয়ালা পরী বসে আছে, হয়তো রোমান্টিক কিছু আছে এখানে। খুব মনোযোগ সহকারে দেখছি আমি। ভিডিওর মাঝে পরীটা বলল, আমাকে সব সময় তোমার পাশে রাখবে তো? ছেলেটা বিনা দ্বিধায় বলল, হুম। এভাবে অনেকক্ষণ ভিডিওটা প্লে হলো। পরীটা তার রাজ্য ছেড়ে এসে ছেলেটাকে বিয়ে করলো, কিন্তু অবশেষে বাসর রাতে দেখা গেল ঘরের চার কোনায় চারজন তান্ত্রিক বসা, আর পরীটা বিছানার মাঝখানে পড়ে ছটফট করছে আর বলছে, আমার সাথে এরকম তুমি করতে পারো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেটা যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো, তার সাথে আরো 5 জন বন্ধু ছিল। ছেলেটা হাসতে হাসতে বলল, বন্ধু, অবশেষে আমাদের ছলনা কাজে লাগলো। খুব ইচ্ছে ছিল একটা পরীর সাথে রাত কাটাবো সবাই মিলে, আর আজকে সেটা সত্যি হলো। এখন চল, বেশি দেরি করা যাবে না। অপরদিকে পরীটা চিৎকার দিয়ে কান্না করে বলছে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, এত ভালোবাসতাম আমি তোমাকে। তুমি যদি নীরবে আমাকে বলতে, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতাম। আর তুমি সবাইকে নিয়ে এসে আজকে এই পর্যন্ত ভিডিওটা প্লে হলো, আর বাকিটা কেটে শেষটুকু প্লে করলো। শেষের ভিডিওতে দেখা যাচ্ছে পরীটার শরীর ছেলেগুলো টুকরো টুকরো করে রাস্তার কুকুরগুলোকে ছিটিয়ে দিচ্ছে। হঠাৎ করে ভিডিওটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, সবকিছু একদম নিস্তব্ধ হয়ে আছে। রিয়া কান্না করতে করতে বলল, আমি এসবের কিছুই জানতাম না। যখন এখানে আসি তখন শুনি আমার বড় বোন, মানে সেতুর বড় যে বোন ছিল, এটাই হলো এই মেয়েটা। ওরা আমার বোনকে মেরেছে, ওদেরকে আমি ছাড়বো না। রিয়া চেয়ার থেকে লাফ দিয়ে নিচে নেমে আমাকে জোরে একটা লাথি দিয়ে বলল, তোরা মানুষ জাতি এতটা খারাপ যে আমি এটা আগে জানতাম না। আবার বলিস আমাকে ভালোবাসিস, ছাড়বো না আমি তোকে। আমার বোনকে যে মেরেছে ওদের আমি ছাড়বো না। আর এটা জেনে রাখ, যে ছেলেটা আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছে সে আর কেউ না, তোর বেস্ট ফ্রেন্ড রিপন। তুই হয়তো ওকে দেখে চিনতে পারিসনি। রিয়াকে সরিয়ে সেতু আমাকে উপরে তুলে এমন জোরে নিচে ফেলে দিয়েছে, মনে হলো যেন আমার হাড্ডি ভেঙে একাকার হয়ে গেছে। সেতু কান্না করে বলছে, ও আমার একমাত্র বড় বোন ছিল, ও ছিল খুব আদরের। আর তোর বন্ধু, এতদিন খুব সহ্য করেছি, যেদিন জানতে পারলাম তুই ওর বন্ধু, সেই দিনই তোকে মেরে ফেলতাম। শুধু আপুর কারণে কিছু করতে পারি নাই।
আর মানুষ জাতি কুকুরের থেকেও নিকৃষ্ট। সেতু জোরে কান্না করতে করতে বলছে ওই কুকুরগুলো আমার আপুর টুকরোগুলো খায় নাই, কারণ ওরা জানে এটা কারো শরীরের মাংস। ছাড়বো না আমি তোকে। সেতুর বাবা সেতুকে ধরে শান্ত করে বলল, সবকিছু চিন্তা ভাবনা করে করতে হবে। এই ছেলেকে এখন নিয়ে যাও, পরে দেখতেছি ওকে কি করা যায়। এতক্ষণ আমার সাথে যা যা হয়েছে সবকিছু আমার কল্পনা মনে হচ্ছে। তার মানে এতদিন ওরা আমার সাথে অভিনয় করেছিল। আর রিয়া আমার সাথে এটা করতে পারলো কিভাবে? যা করেছে রিপন করেছে, এখানে আমার কি দোষ? দুইজন দানব এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পেছনে রক্তাক্ত মুখে তাকিয়ে দেখি সেতু রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। আর কেন যেন মনে হচ্ছে আমি এই ভিড়ের মাঝে মুক্তাকে দেখতে পাচ্ছি। ওই তো মুক্তা এক কোনায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। তো গাইস, তোমরা যদি 1000 কপি লিঙ্ক করে দাও তাহলে আজকের মধ্যেই আমি 5টা পার্ট আপলোড করব এবং এই গল্পের শেষ পার্ট পর্যন্ত আজকের মধ্যেই আপলোড করে দিব। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।